আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আসলে অনেক দিন ধরেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তোমরা এভাবে অনলাইনে ক্লাস, দূর থেকে দেখে ক্লাস, যদিও এটার মধ্যে আসলে ওই ফিলটা নাই, ওই ইন্টারেস্টটা নাই, তারপরে এখন এই মুহূর্তে আমাদেরকে একটু ধৈর্য ধরে এভাবেই আগাতে হবে। এই জন্য আমার অ্যাডভাইস থাকবে যে আমরা অল্প অল্প করে যে একটু একটু করে পড়ছি, এই পড়াগুলো তোমরা ক্লাসগুলা জমিয়ে না রেখে অবশ্যই ক্লাসগুলো করে ফেলো। যত দ্রুত করে শেষ করবা তত বেটার হবে, ঠিক আছে? আমি যে কিন্তু খুব বেশি চাপ দিচ্ছি এমনটা না, আমি কিন্তু খুব অল্প অল্প করে আগাচ্ছি যাতে করে তুমি ক্লাসগুলা ফুল অ্যান্ড ফাইনাল শেষ করতে পারো। এই জন্য একটু মনোযোগী হবা আর ক্লাসগুলো আগাবা। তো আমরা গিয়ে আলোচনা করছিলাম অম্লক্ষার নিয়ে। আজকে অম্লক্ষারের আমাদের ম্যাথে 4 নাম্বার লেকচার। তো আমরা 4 নাম্বার লেকচারের ম্যাথে চলে যাব। তো আমরা আমাদের যে পরবর্তী ম্যাথ, সেই ম্যাথটা নিয়ে স্টার্ট করছি। আজকে আমরা যে ম্যাথগুলো করব, প্রতিটা ম্যাথই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই যখন ম্যাথগুলো তুলবা অবশ্যই স্টার দিয়ে রাখবা। আর আমি আশা করব যে ক্লাসটা করার পর তুমি যে অঙ্কগুলো করেছো, করে ছবিটা একটু গ্রুপে আপলোড দিয়ে দিবা, যাতে করে আমি বুঝতে পারি যে না, তুমি পড়াশোনার মধ্যে আছো। সো কাইন্ডলি এই কাজটা করে দিবা, ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে যে আমরা যে ম্যাথটা করতে চাচ্ছি সেটা একটু নিচেই লিখি, বোর্ডে লাইটে ছটা পড়তে পারে। সেটা হচ্ছে এরকম: পাত্র 1, পাত্র 2, এখানে দেওয়া হলো 20 ml 0.01 মোলার নাইট্রিক অ্যাসিড, আর এখানে দেওয়া হলো 10 ml সোডিয়াম কার্বনেট, ঠিক আছে? এবার প্রশ্ন করা হলো যে 1 এবং 2 নং পাত্রের দ্রবণ মিশ্রিত করলে, 1 এবং 2 নং পাত্রের দ্রবণ মিশ্রিত করলে ক্ষারের ঘনমাত্রা ppm এককে কত হবে? 1 এবং 2 নং পাত্রের দ্রবণ মিশ্রিত করলে ক্ষারের ঘনমাত্রা ppm এককে কত হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখন আমরা ppm বিষয়টা নিয়ে একটু কথা বলি যে অ্যাকচুয়ালি এখানে ppm মানে কি। মনে রাখতে হবে যে ppm এটার যেটা পূর্ণরূপ সেটা আমরা সবাই জানি যে পার্টস পার মিলিয়ন, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ppm এর পূর্ণরূপ, পার্টস পার মিলিয়ন। তো যতদিন পর্যন্ত এটা আমরা জানতাম না ততদিন পর্যন্ত এটা ইম্পর্টেন্ট ছিল এমসিকিউর জন্য। এখন আমরা মোটামুটি জানি, এই জন্য এটা এমসিকিউতে এখন অতটা অ্যাভেলেবেল না, তারপরও আমরা জেনে নিলাম এমসিকিউর জন্য। আর এটা মানে তোমাকে বুঝতে হবে মিলিগ্রাম পার লিটার, পার্টস পার মিলিয়ন। এই কথার অর্থ তোমাকে বুঝে নিতে হবে যেটা হচ্ছে গিয়ে মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে? তাহলে আমরা গিয়ে এই ম্যাথটা সলভ করতে যাচ্ছি। তো বলা হয়েছে যে এখানে ক্ষারের ঘনমাত্রা ppm এককে কত হবে। তো ওটা কীভাবে করব? আমরা একটা কাজ করব, ফার্স্টে আমরা এটার যে ক্যালকুলেশন অ্যাজ ইউজুয়াল করব। অ্যাজ ইউজুয়াল করে যেটা ঘনমাত্রা আসবে মোলারে সে পর্যন্ত তাকে যাই, তারপর আমি বলছি কি করতে হবে। তো এই ক্ষেত্রে এখন এখানে রিয়াকশন হবে, রিয়াকশনটা আমরা করে দিই। সেটা হচ্ছে গিয়ে নাইট্রিক অ্যাসিড সাথে হবে কি, সাথে হবে সোডিয়াম কার্বনেট। সো নাইট্রিক অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেটের যে রিয়াকশন, তো এখানে কি উৎপন্ন হবে? তো এই ক্ষেত্রে আমি কিন্তু আগেই শিখিয়ে দিয়েছি, কি শিখিয়ে দিয়েছি? সমতার সিস্টেম, শর্টকাট। যেমন এখানে তুল্য সংখ্যা 2, তাহলে আমরা অ্যাসিডকে আগেই 2 দিয়ে গুণ করে দিয়ে দিলাম। আর এখানে অ্যাসিডের তুল্য সংখ্যা 1, তাহলে ক্ষার যা আছে তাই থাকবে। তো এই রিয়াকশনে পাওয়া যাবে কি? তাহলে এখানে সোডিয়াম এবং নাইট্রেট মিলে পাওয়া যাবে সোডিয়াম নাইট্রেট। কার্বনেট থাকলে কার্বন ডাই অক্সাইড হয়, প্লাস কি হয়? পানি হয়। তাহলে মোটামুটি এগুলোই এই জায়গার উৎপন্ন হওয়ার মতো বিষয়। এখন যদি সমতায় যাই, এখানে নাইট্রেট 2টা রয়েছে, আমরা ছোট করে এখানে 2 দিয়ে যদি গুণ করে দেই, তাহলে এখানে সোডিয়াম 2টা, এখানে সোডিয়াম 2টা, তাহলে মোটামুটি জিনিসটা কি হয়ে গেল? সমতায় চলে আসলো, ঠিক আছে? তারপরে কার্বন একটাই আছে, হাইড্রোজেন 2টা আছে এবং পানি, মোট 3টা অক্সিজেন, 3টা অক্সিজেনে আছে। তাহলে মোটামুটি জায়গার কাজ শেষ। তাহলে এখন আমাদের VA মানে হচ্ছে গিয়ে অ্যাসিডের আয়তন, সেটা হচ্ছে গিয়ে 20 ml। পরবর্তীতে SA অ্যাসিডের ঘনমাত্রা 0.01 মোলার।
দেন ক্ষারের আয়তন ভিবি সেটা আছে আবার 10 ml, ক্ষারের ঘনমাত্রা এসবি ইকুয়াল টু হোয়াট, এটা আমাদেরকে এখানে নির্ণয় করতে বলা হয়েছে। এখন অ্যাসিড এবং ক্ষারের মোল সংখ্যা এ হচ্ছে কি অ্যাসিডের মোল সংখ্যা, সেটা আমরা জানি, দেখতে পাচ্ছি প্রশ্নে যে এ হচ্ছে কি 2 মোল, বি হচ্ছে কি ক্ষারের মোল সংখ্যা, তাহলে বি হচ্ছে গিয়ে 1 মোল। ঠিক আছে, তাহলে আমরা যদি এবার ক্যালকুলেশনে আগাই তাহলে কি হচ্ছে VASA ইকুয়াল টু ভিবি এসবি, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে অ্যাসিডের পাশে ক্ষারের মোল সংখ্যা, ক্ষারের পাশে অ্যাসিডের মোল সংখ্যা, এখান থেকে আমাদেরকে এসবিটা বের করতে হবে। তাহলে এসবি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে বি ইন্টু VASA বাই এ ইন্টু ভিবি। তাহলে এখানে বি হচ্ছে গিয়ে 1 মোল, VA হচ্ছে গিয়ে 20, এসএ হচ্ছে গিয়ে 0.01, এ হচ্ছে গিয়ে 2 আর এটা হচ্ছে গিয়ে 10। তাহলে আমরা যদি এটার ক্যালকুলেশনটা কমপ্লিট করি দেখা যাক কি আসে। তাহলে 1 ইন্টু 20 ইন্টু 0.01 ডিভাইডেড বাই 20, ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা 0.01, তাহলে এক্ষেত্রে আসতেছে 0.01 মোলার। তাহলে মোটামুটি আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমাদেরকে এটাকে ppm পর্যায়ে নিয়ে যেতে হবে। তো ppm পর্যায়ের অর্থ হচ্ছে গিয়ে আমরা এটাকে মিলিগ্রাম পার লিটার পর্যায়ে নিয়ে যাব। তো এখন মোলার, এই মোলার কথার অর্থ কি আমরা সবাই জানি যে মোলার কথার অর্থ হচ্ছে গিয়ে মোল পার লিটার। তাহলে এটা হচ্ছে গিয়ে 0.01 মোলার, এর অর্থ হচ্ছে গিয়ে 0.01 মোল পার লিটার। কি ঠিক আছে? তাহলে এবার এটাকে আমরা বানাবো মিলিগ্রাম। তো মোল থেকে 1 লাফে তো মিলিগ্রামে আসা যাবে না, আমরা মোল থেকে ফার্স্টে যাব গ্রাম। সো মোল থেকে গ্রামে কিভাবে যায়? আণবিক ভর দিয়ে গুণ করলে মোল থেকে গ্রামে যাওয়া যায়। তাহলে আমরা আণবিক ভর যে গুণ দিব, কার আণবিক ভর দিয়ে? অবশ্যই যার ppm করছি তার আণবিক ভর দিয়ে, তাহলে সোডিয়াম কার্বনেটের। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা আসতেছে ইন্টু 106, তাহলে এটা আসতেছে 1.06, তাহলে 1.06 গ্রাম পার লিটার। এই গ্রামকে এখন আমরা 1.06 10⁻³ কি বানাই দিলাম? মিলিগ্রাম পার লিটার। তাহলে কিন্তু এটা আলটিমেটলি হয়ে গেল ppm। তাহলে ইন্টু 1000 দিলে 1060, তাহলে এটা আসতেছে 1060 ppm। ঠিক আছে, তাহলে আশা করি এই ম্যাথটা তুমি বুঝতে পেরেছো এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এটা নিয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা। ঠিক আছে, আমরা পরবর্তী ম্যাথে যাব। সো আমাদের পরবর্তী প্রবলেমটা হচ্ছে এটা যে 1.881 গ্রাম ভেজালযুক্ত সোডিয়াম কার্বনেট পানিতে দ্রবীভূত করে তার আয়তন 25 সেন্টিমিটার কিউব করা হলো। এই দ্রবণের 25 সেন্টিমিটার কিউব, এটা 250 হবে, 250 সেন্টিমিটার কিউব করা হলো। এই দ্রবণের 25 সেন্টিমিটার কিউব m/10 মাত্রার HCl এর 24.05 সেন্টিমিটার কিউব দ্রবণকে পূর্ণ প্রশমিত করে। তাহলে ফার্স্ট অফ অল অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি আমরা যে কি বলেছে এখানে, যে সোডিয়াম কার্বনেট যেটা আছে এটাকে পানিতে দ্রবীভূত করে একটা 250 ml এর সলিউশন তৈরি করে নেওয়া হলো। মানে এই একটা পাত্র, এখানে 250 ml এর একটা আমরা সোডিয়াম কার্বনেটের সলিউশন তৈরি করে নিলাম। এবার ওই 250 ml থেকে 25 ml ধরো অন্য একটা পাত্রে আমরা তুলে নিলাম। বলা হচ্ছে এ দ্রবণের 25 সেন্টিমিটার কিউব, মানে এখান থেকে অন্য একটা পাত্রে আমরা 25 ml তুলে নিয়েছি। ওই 25 ml m/10 মাত্রার, অর্থাৎ m/10 মানে কি 1/10 মোলার। m/10 এই কথার অর্থ হচ্ছে গিয়ে 1/10 মোলার। তাহলে 1/10 মোলার HCl এর 24.05 দ্রবণকে পূর্ণ প্রশমিত করে। তাহলে 1/10 মোলার HCl এর কি করে? 24.05 মোলার দ্রবণকে প্রশমিত করে। ঠিক আছে, তাহলে এখানে HCl এর ঘনমাত্রা এবং HCl এর আয়তনটা দেওয়া আছে, আমরা এই জায়গা থেকে ধরার চেষ্টা করি। আর সোডিয়াম কার্বনেটের আয়তন দেওয়া আছে, মানে HCl এবং সোডিয়াম কার্বনেট যখন মিক্স হচ্ছে তখন সেখানে কিন্তু কি একটা প্রশমন বিক্রিয়া হচ্ছে, এবং সেই প্রশমন বিক্রিয়ার মধ্যে দেখতে পাচ্ছি HCl এর আয়তন রয়েছে, ঘনমাত্রা রয়েছে, কিন্তু সেখানে
সোডিয়াম কার্বনেটের শুধু এবং শুধুমাত্র কি রয়েছে, আয়তন রয়েছে। ঠিক আছে আমার কথা? এবার বলেছে যে সোডিয়াম কার্বনেট এর মধ্যে ভেজালের শতকরা পরিমাণ কত হবে। তার মানে এই 1.881 গ্রামের মধ্যে কতখানি ভেজাল রয়েছে সেটা আমাদের বের করতে হবে। আমরা যদি বিশুদ্ধ সোডিয়াম কার্বনেট নির্ণয় করতে পারি তাহলে সেখান থেকে অনায়াসে কি নির্ণয় হয়ে যাবে, ভেজালটা নির্ণয় হয়ে যাবে। তো আমাদের টার্গেট হচ্ছে গিয়ে বিশুদ্ধ সোডিয়াম কার্বনেটটা বের করা। তখন বিশুদ্ধ সোডিয়াম কার্বনেট পর্যন্ত যেতে গেলে আমাদেরকে অ্যাসিড এবং ক্ষারের প্রশমন বিক্রিয়ার মাধ্যমে যেতে হবে। অর্থাৎ আমরা বোঝার চেষ্টা করব যে অ্যাসিড এবং ক্ষারের প্রশমন বিক্রিয়ায় কোন জিনিসটা নাই বা কোন জিনিসটা বের করতে হবে। সেটা কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে যে যেহেতু এখানে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা নাই, তার মানে এখান থেকে সোডিয়াম কার্বনেটের কি বের করতে হবে, ঘনমাত্রা বের করতে হবে। তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল যে ম্যাথ, আমরা ওই ম্যাথের সাহায্যেই আগাতে চাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সোডিয়াম কার্বনেট প্লাস HCl তুল্য সংখ্যা 2, তাহলে অ্যাসিডকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে একবারে সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি উৎপন্ন হবে। আর এখানে সোডিয়াম 2টা, এই জন্য কি করলাম আমরা 2 দিয়ে গুণ দিয়ে দিলাম। মোটামুটি এখানকার কাজ শেষ। এবার দেখতে পাচ্ছি VA মানে হচ্ছে গিয়ে অ্যাসিডের আয়তন, সেটা আছে 24.05 সেন্টিমিটার কিউব। SA মানে অ্যাসিডের ঘনমাত্রা 1/10 মোলার। VB ক্ষারের আয়তন আছে 25 সেন্টিমিটার কিউব। তারপরে SB এখান থেকে এটাই বের করতে হবে। A হচ্ছে গিয়ে 2 মোল আর B হচ্ছে গিয়ে এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 1 মোল, অ্যাসিডের মোল সংখ্যা এবং ক্ষারের মোল সংখ্যা। সো এবার যদি সূত্র ফেলে দেওয়া হয় তাহলে VASA এখানে ক্ষার থাকবে A ইন্টু VBSB। তাহলে এখান থেকে নির্ণয় করতে হবে কাকে, নির্ণয় করতে হবে SB কে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি SB ইকুয়াল টু B ইন্টু VASA বাই A ইন্টু VB। তাহলে এখানে B কত আছে, B আছে 1, VA আছে 24.05, SA আছে 1/10, A হচ্ছে গিয়ে 2, VB হচ্ছে গিয়ে 25। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন শেষ করি কি পাবো এখান থেকে আমরা পাচ্ছি 24 ইন্টু 24.05 ইন্টু 1 ডিভাইড বাই 2 ইন্টু 10 ইন্টু 25, তাহলে আসছে 0.0481। তাহলে আমাদের এক্ষেত্রে অতএব SB আসতেছে 0.0481 মোলার। তাহলে আমরা এখান থেকে ক্ষারের ঘনমাত্রা পেয়েছি, মানে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা পেয়েছি। এখন বলা হয়েছে যে ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করো। সো ভেজালের পরিমাণটা নির্ণয় করতে গেলে আগে কিন্তু কি করতে হবে, অরিজিনাল বা বিশুদ্ধ সোডিয়াম কার্বনেটের ভরটা বের করতে হবে। তার জন্য আমরা সাহায্য নেব এই সূত্র, SB বা S ইকুয়াল টু 1000 W/MV। এই সূত্রের সাহায্য নিলে আমাদের এখানে V মানে হচ্ছে গিয়ে সোডিয়াম কার্বনেটের আয়তন, কারণ এটা আমরা করছি সোডিয়াম কার্বনেটের সাপেক্ষে। এবং এখানে আয়তন নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয় যে আমরা 25 নিব নাকি আমরা 250 নিব। ঘটনা হচ্ছে কি 1.881 এটা কিন্তু 25 এর মধ্যে নেই, এটা আছে কার মধ্যে, 250 মধ্যে। এই জন্য অবশ্যই এখানে আয়তনটা তুমি 250 সেন্টিমিটার কিউবই নিবা, 25 নিবা না। এই ভুলটা যাতে না হয় খেয়াল রাখতে হবে। ঠিক আছে। M সোডিয়াম কার্বনেটের ভর হচ্ছে গিয়ে 106 গ্রাম। দেন হচ্ছে গিয়ে W ইকুয়াল টু হোয়াট, SB আমরা একটু আগে বের করলাম 0.0481। ঠিক আছে। তাহলে এবার এখান থেকে W ইকুয়াল টু দাঁড়াচ্ছে SBMV বাই 1000। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনে যাই তাহলে এটা হচ্ছে গিয়ে 0.0481, M হচ্ছে গিয়ে 106, V হচ্ছে গিয়ে 250 ডিভাইডেড বাই 1000। তাহলে ক্যালকুলেশনটা আমরা কমপ্লিট করার চেষ্টা করি। তাহলে এখান থেকে আসতেছে 0.0481 ইন্টু 106 ইন্টু 250 ডিভাইডেড বাই 1000, তাহলে আসতেছে 1.27 গ্রাম। তাহলে আমাদের এখানকার যেটা আসতেছে 1.27 গ্রাম। তাহলে এটা হচ্ছে গিয়ে বিশুদ্ধ সোডিয়াম কার্বনেট। আমাদের কিন্তু কাজ এখনো শেষ হয় নাই, কারণ বলেছে
যে সোডিয়াম কার্বনেটের মধ্যে ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করো, মানে কত পার্সেন্ট ভেজাল আছে। তাহলে আমরা আগে ভেজালের পরিমাণটা বের করি। তাহলে আমাদের এই ম্যাথের পরের অংশ যে অতএব ভেজালের পরিমাণ, অতএব ভেজালের পরিমাণ, তাহলে এক্ষেত্রে ভেজালের পরিমাণটা দেখা যাচ্ছে 1.881 মাইনাস 1.27 গ্রাম। তাহলে এখান থেকে আমরা অনায়াসে ভেজালের পরিমাণটা বের করে ফেলতে পারবো। তাহলে 1.881 মাইনাস 1.27, তাহলে 0.61 গ্রাম। এখন আবার এখান থেকে বলেছে যে ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এখান থেকে শতকরা পরিমাণটা কিভাবে বের করব? তাহলে অতএব পার্সেন্ট ভেজাল মানে কি? ভেজালের শতকরা পরিমাণ। আর শতকরাটা খুবই সহজ নির্ণয় করা। তোমাদেরকে জিজ্ঞাসা করা হলেই যে শতকরা বলতে কি বোঝো, খালি বলে দাও 100 দিয়ে গুণ, আর কোনো কিছু নাই। এটা কিন্তু ভুল। শতকরার ক্ষেত্রে তুমি যার শতকরা বের করবা সে থাকবে উপরে। তাহলে আমরা ভেজালের শতকরা বের করব। তাহলে 0.61 উপরে, মোট কতর মধ্যে আছে ভেজালটা সে হবে নিচে। তাহলে মোট কত? 1.881 গুণ হবে কত? 100। এত কি পার্সেন্ট। তাহলে যদি এখান থেকে আমরা এবার ক্যালকুলেশন করি, 0.61 ইন্টু 100 ডিভাইডেড বাই 1.881, তাহলে 32.42% ভেজাল এখান থেকে বের হচ্ছে। 32.42%। ঠিক আছে। তাহলে এখানে এটা না বলে বলতে পারতো যে শতকরা বিশুদ্ধতা বের করো, তাহলেও আমরা কি করতে পারতাম, সেটা বের করতে পারতাম। তাহলে সেক্ষেত্রে 1.27 এই পর্যন্ত আসতাম, আসার পরে ডিরেক্ট শতকরা বিশুদ্ধতা, তখন সেটা কি হইতো 1.27 উপরে আর 1.881 নিচে ইন্টু কি হইতো 100। ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই অঙ্কটা বড় হলেও তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তো বড় ম্যাথ হলেও তুমি স্টেপ বাই স্টেপ দেখবা আর সলভ করবা, দেখবা কি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এবার নেক্সট ম্যাথে যাব। সো আমাদের পরবর্তী ম্যাথ যেটা আছে, এটা আগে একটু বলে দিই, এটা হচ্ছে গিয়ে স্টার টু দি পাওয়ার ইনফিনিটি। মানে এটা এতটাই ইম্পর্টেন্ট যে আসলে এটা বলে শেষ করা যাবে না, এই জন্য বলেই দিলাম স্টার টু দি পাওয়ার ইনফিনিটি এতটাই ইম্পর্টেন্ট। এবং এই ধরনের ম্যাথ অনেক ওয়েতে সলভ করা যায়। অনেক বইয়ে বা অনেক টেস্ট পেপারে এই ধরনের ম্যাথগুলা, মানে এই টাইপের ম্যাথ যেগুলো আছে, এটার অনেকগুলো ভ্যারিয়েশন আছে। ঠিক আছে। তো সবগুলা সেফ না, সবগুলা ওয়ে তোমার জন্য সেফ হবে না, সবগুলা ওয়েতে দেখা যাবে এই ধরনের ম্যাথ যেগুলো আছে সলভ হবে না। এই জন্য আমি তোমাদেরকে এমন একটা ওয়ে শেখাচ্ছি বা এমন একটা নিয়মে এই ম্যাথটা করাবো যেটা তোমার জন্য 100% পিওর এবং সেফ হবে। মানে এই ওয়েতে করলে এই ধরনের ম্যাথে তুমি কোনো ভেজালের মধ্যে পড়বা না। ঠিক আছে। তো এখন আমরা যেটা করতে চাচ্ছি, প্রশ্নটা বুঝি। বলা হয়েছে 50 ml সেমিমোলার HCl, আবার বলা হয়েছে 100 ml ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এমন কিন্তু প্রথম দেখলাম যে অ্যাসিড এবং ক্ষার উভয়েরই সব কিছু দেওয়া আছে, মানে ঘনমাত্রা আয়তন সব কিছু দেওয়া আছে। বাট আজকে একটা নতুন ইনফরমেশন তোমরা জেনে নাও। তোমরা জানো যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয় লবণ আর পানি, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু ঘটনা হচ্ছে এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় যে অ্যাসিডটা যে লেভেলের তীব্র নেওয়া হয়েছে, যদি ক্ষারটা ওই লেভেলের তীব্র না হয় তাহলে কিন্তু ক্ষার ওই অ্যাসিডটাকে পুরোপুরি প্রশমিত করতে পারবে না। অর্থাৎ প্রশমিত হওয়ার অর্থ কি, অ্যাসিডটা তার অ্যাসিড ধর্ম হারিয়ে ফেলবে, ক্ষারও কি তার ক্ষার ধর্ম হারিয়ে ফেলবে। কিন্তু যদি আমি যে উদাহরণটা দিলাম যে অ্যাসিডের তীব্রতাটা বেশি ক্ষার অপেক্ষা, তাহলে ক্ষার দুর্বল হওয়ার জন্য কিন্তু ক্ষার ওই অ্যাসিডটাকে সম্পূর্ণ প্রশমিত করতে পারবে না। তাহলে আমাদের রিয়াকশন শেষে কিন্তু ক্ষার কি হয়ে গেল, পুরোপুরি নিউট্রাল হয়ে গেল বা প্রশমিত হয়ে গেল, কিন্তু অ্যাসিড পুরোপুরি কিন্তু প্রশমিত হলো না। কিছু না কিছু ঘনমাত্রা অ্যাসিডের দ্রবণে থেকেই গেল। তাহলে আমরা যে লবণটা এখানে পাচ্ছি, যে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় লবণ আর পানি উৎপন্ন হয়, তাহলে তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার নিয়ে আমি যখন বিক্রিয়াটা করলাম, বিক্রিয়া শেষে লজিক্যালি সলিউশনে অ্যাসিড কি হচ্ছে, থেকে যাচ্ছে। তাহলে এখানে আমরা যে লবণটা পাচ্ছি সেটা হচ্ছে কি ধরনের লবণ, অম্লধর্মী লবণ। আবার ঠিক এই কেসটা উল্টাও হতে পারে, ক্ষারধর্মী লবণ হতে পারে, আবার সেটা নিরপেক্ষ লবণও হতে পারে। তাহলে এই নতুন ইনফরমেশনটা আশা করি তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে গেল।
তো এখন আমরা যেটা করতে চাচ্ছি যে বলা হচ্ছে 1 এবং 2 নং পাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে এটা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলবে বা বিশ্লেষণ করতে বলবে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আমরা যেটা করব 1 নং পাত্রের যে অ্যাসিড সেটার অ্যাকচুয়াল মোল সংখ্যাটা বের করব, 2 নং পাত্রের ক্ষারের মোল সংখ্যাটা বের করব। এই অ্যাসিড এবং ক্ষারের মোল সংখ্যা বের করে দেখব যে কার মোল সংখ্যাটা বেশি আছে। যার মোল সংখ্যা বেশি আছে বুঝতে হবে কি সলিউশনে সে কি থাকবে এক্সেস লেভেলে থেকে যাবে এবং দ্রবণের প্রকৃতিটা কি হবে যে এক্সেস থাকলো তারই হইল। ঠিক আছে, তোমরা অঙ্কটা শুরু করি। তাহলে তার আগে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে আমরা অ্যাসিড এবং ক্ষারের মধ্যে যে রিয়াকশনটা হচ্ছে সেটা দেখিয়ে দিব। তাহলে HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড একদম স্মুথ রিয়াকশন, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে অ্যাসিডও 1 মোল ক্ষারও 1 মোল, সেটা নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা নাই। আমাদের কাজ হচ্ছে এবার অ্যাসিডের অ্যাকচুয়াল মোল সংখ্যা বের করা। সো অ্যাসিডের অ্যাকচুয়াল মোল সংখ্যা আমরা কিভাবে বের করব? মনে রাখবা যে অ্যাসিডের অ্যাকচুয়াল মোল সংখ্যা বের করতে গেলে আমাদেরকে মোলার দ্রবণের সাহায্য নিতে হবে। মোলার দ্রবণের সংখ্যা কি ছিল যে 1000 ml 1 মোলার ইকুয়াল টু কয় মোল? 1 মোল ছিল না? মোলার দ্রবণের সংখ্যা কি ছিল যে 1000 ml দ্রবণে যদি 1 মোল দ্রব দ্রবীভূত হয় তখন তাকে মোলার দ্রবণ বলে। এই কনসেপ্টটা কিন্তু আমরা জারণ বিজারণেও দেখেছি। সো এটা নতুন কিছু না, এটা একটা পুরাতন বিষয়। ঠিক আছে, তাহলে আমরা এই কনসেপ্টটাকে এখন একটু কাজে লাগাই। সেটা কিভাবে লাগাবো দেখো, সেটা হচ্ছে 1000 ml 1 মোলার HCl ইকুইভ্যালেন্ট টু 1 মোল কি হবে? HCl হবে। 1000 ml 1 মোলার HCl ইকুইভ্যালেন্ট কি হবে? 1 মোল HCl হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি এই কোশ্চেন থেকে যে অতএব 50 ml সেমি মোলার, আমরা জানি সেমি মোলার মানে কত? 0.5 মোলার। তাহলে 50 ml 0.5 মোলার HCl ইকুয়াল টু এখান থেকে কি মোল সংখ্যাটা বের হবে না? কার মোল সংখ্যা? 50 ml 0.5 মোলারের মোল সংখ্যা। তাহলে 50 ইন্টু 0.5 ইন্টু 1/1000 এত মোল HCl। তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশনটা কমপ্লিট করি দেখা যাক কি আসে এখানে। তাহলে আমাদের এই ক্যালকুলেশনে যেটা আসবে 50 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 1000, তাই তো না? তাহলে 0.025 এটা আসতেছে 0.025 এত মোল HCl। মোটামুটি বোঝা যাচ্ছে যে 50 ml 0.5 মোলার HCl মানে 0.025 মোল HCl। ঠিক আছে, এখন আমরা ক্ষারের মোল সংখ্যাটা বের করি, কারণ মোল সংখ্যা বিবেচনায় গেলেই বোঝা যাবে যে পরিমাণে কে বেশি আছে। তাহলে ক্ষারের ক্ষেত্রে একই কনসেপ্ট অ্যাপ্লাই করলে যে 1000 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট টু কয় মোল? 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অতএব প্রশ্নে আছে 100 ml ডেসিমোলার, ডেসিমোলার মানে কত মোলার? 0.1 মোলার, সেটা আমরা জানি। 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু চলে আসবে 100 ইন্টু 0.1/1000 এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখান থেকে যেটা আসতেছে 100 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 1000, তাহলে 0.01 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখান থেকে আমরা এইটুকু এনশিওর করতে পারলাম যে অ্যাসিড অবশ্যই ক্ষার অপেক্ষা কি আছে? বেশি আছে। ঠিক আছে, তো আমরা এইটুকু একটা আইডিয়া পেলাম। এখন এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে। কাজ হচ্ছে গিয়ে যেহেতু বুঝেই যাচ্ছি যে ক্ষারের পরিমাণটা অ্যাসিড অপেক্ষা কম, তাহলে অবশ্যই সলিউশনে অ্যাসিডটা থেকে যাবে। কতটুকু থাকবে সেটা এখন আমাকে কি করতে হবে? বের করে ফেলতে হবে। সেটা আমরা কিভাবে বের করবো? এই বিক্রিয়ার সাহায্য নিয়ে। এই বিক্রিয়ায় দেখতে পাচ্ছি 1 মোল ক্ষার কি করছে? 1 মোল অ্যাসিডকে প্রশমিত করছে। তাহলে এই 0.01 মোল ক্ষার কতটুকু অ্যাসিডকে প্রশমিত করবে আমরা কি ঐকিক নিয়মে বের করতে পারবো না? অবশ্যই বের করতে পারবো। তাহলে যেটা করতে চাচ্ছি আমরা যে 1 মোল HCl 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এক মোল HCl কে প্রশমিত করে।
তাহলে অতএব 0.01 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড কি করবে 0.01 ইন্টু 1/1 এত মোল HCl কে কি করবে প্রশমিত করবে। তাহলে 0.01 কি করে HCl কে প্রশমিত করে। তাহলে এই লাইনটা পাইছি বিক্রিয়া থেকে, আশা করি বোঝা গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 0.01 মোল যে ক্ষার সে 0.01 মোল অ্যাসিডকে প্রশমিত করবে। তাহলে এই 0.025 থেকে 0.01 মোল অ্যাসিডটা কি হচ্ছে নিউট্রাল হয়ে যাচ্ছে আর বাকিটা দ্রবণে থেকে যাচ্ছে। তাহলে অতএব দ্রবণে 0.025 মাইনাস 0.01 মোল, ঠিক আছে। অ্যাসিড অবশিষ্ট, আচ্ছা একবারে করে দিন মোল বা তাহলে 0.025 মাইনাস 0.025 তাহলে 0.015 এত মোল বা 0.015 মোল অ্যাসিড কি থাকে অবশিষ্ট থাকে। তাহলে দ্রবণে 0.015 মোল অ্যাসিড কি থেকে যাচ্ছে অবশিষ্ট থেকে যাচ্ছে। তাহলে মিশ্রণের প্রকৃতি তাহলে কি দাঁড়াচ্ছে অম্লীয়। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং মিশ্রণের প্রকৃতি অম্লীয় হবে। তাহলে এই ম্যাথটা কিন্তু যথেষ্ট বড় এবং একটু জটিল প্রসেসের মাধ্যমে যাবে। সো আমি এটা আবার একটু রিপিট করি। আমাদের প্রশ্ন ছিল 50 ml সেমিমোলার HCl 100 ml ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্স করা হয়েছে এবং বলা হয়েছে যে এখন দ্রবণের প্রকৃতি কেমন হবে। এখন আমরা জানি যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া হলে সম্পূর্ণ অ্যাসিড সম্পূর্ণ ক্ষারকে প্রশমিত করে না, কেউ না কেউ পরিমাণে বেশি থাকে, আর যে পরিমাণে বেশি থাকবে প্রকৃতি কি হবে তারই হবে। যার জন্য আমরা অ্যাসিডের মোল সংখ্যা বের করে ফেলছি, ক্ষারের মোল সংখ্যা বের করে ফেলছি। বের করার পর দেখতে পাচ্ছি অ্যাসিডের মোল সংখ্যাটা বেশি আছে, তার মানে অ্যাসিডটা পুরোপুরি প্রশমিত হয় নাই। তাহলে এই কম পরিমাণে যে ক্ষার সে কতটুকু অ্যাসিডকে প্রশমিত করলো সেটা আমরা কি করলাম ঐকিক নিয়মের সাহায্যে বের করলাম। আর এই প্রথম লাইনটা আমরা কোথা থেকে পাইছি, প্রথম লাইনটা আমরা পাইছি এই রিঅ্যাকশন থেকে, ঠিক আছে। তাহলে এখান থেকে পরে বের করে ফেলছি যে এই এত মোল ক্ষার কত মোল অ্যাসিডকে প্রশমিত করলো। তাহলে এখান থেকে যতটুকু প্রশমিত হলো বাকিটা দ্রবণে থেকে গেল। তাহলে কতটুকু থাকলো সেটা বের করলাম, আর দ্রবণে কি থাকছে অ্যাসিড থাকছে, এই জন্য প্রকৃতি কি হয়ে গেল অম্লীয় হয়ে গেল। এই অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা এগুলোই বেশি আসে, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে তিনটা ম্যাথ সলভ করলাম তিনটাই জায়ান্ট টাইপের ম্যাথ এবং তিনটা ম্যাথই ইম্পর্টেন্ট। এগুলো আসলে সব সময় ঘ নাম্বারই আসে, মানে তুমি 4 মার্কসের পাবা, ঠিক আছে। সো আশা করি আজকের এই ম্যাথগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো এবং যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমাকে তো নক দিবাই। আর আগে একটু বলে দিই যে গত ক্লাসের আসলে সেটআপের ঝামেলার জন্য সাউন্ডটা খুব ভালো শোনা যায়নি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখন থেকে সাউন্ড নেওয়ার সমস্যা হবে না। সো নেক্সট ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।